একটু ওয়েট হলেই এটা উঠে যায়। তো যেহেতু আমরা পাকা জায়গার মধ্যে রাখি বাছুরকে, এখানে যদি আমরা ভেজা অবস্থায় বাছুরকে রাখি, তাহলে দেখা যাবে যে লোম পড়বে বা অ্যালোপেশিয়া হবে। এই জায়গাটা ম্যানেজমেন্টাল একটা ফল্ট। এইটা ছাড়াও বাছুরের জিঙ্কের ঘাটতির কারণে অ্যালোপেশিয়া হতে পারে। তবে সেটা খুবই কম হয়, কারণ আমাদের দেশে জিঙ্ক খামারিরা সবসময় খাওয়ায়, এটা কোনো সমস্যা না। তবে কিছু রোগ আছে, প্রোটোজোয়া ঘটিত কিছু রোগ আছে, যার কারণেও লোম পড়া বা অ্যালোপেশিয়া হতে পারে। কমনলি যেটা হয় পানি এবং জিঙ্কের ঘাটতির কারণে অ্যালোপেশিয়া বা লোম পড়ার হতে পারে। যেহেতু জিঙ্ক সবাই খাওয়ায় মোটামুটি, এটা নিয়ে ভাবনার কিছু নেই। এটার জন্য হয় না, মূলত পানির কারণেই হয়। গোলকৃমি, গোলকৃমি তো আমরা বলেছি জন্মের পর পরে যদি আমরা কৃমিনাশক দেই, তাহলে আর গোলকৃমি হওয়ার চান্স নেই। তবে এটাতে কিন্তু তার নিউমোনিয়া হতে পারে। যে নিউমোনিয়ার কথা বললাম, এই নিউমোনিয়া হচ্ছে ঠান্ডার জন্য, আবার আমরা কোনো একটা খাবার যদি জোর করে খাওয়াতে যাই, শ্বাসনালীতে ঢুকে গেছে, সেটার জন্য হতে পারে। আবার এই নিউমোনিয়াটা আরেকটা ভার্মিনাস নিউমোনিয়া, যেটাকে বলছি গোলকৃমির যে লার্ভাগুলো আছে, এটা একদম ফুসফুস ফুটা করে ফেলে, সেটার কারণে যদি নিউমোনিয়া হয়, তাহলে কিন্তু খুবই মারাত্মক হয়। তাই গোলকৃমি থেকে বাঁচার জন্য আমরা কিন্তু শুরু থেকেই কৃমিনাশকটা যদি মেনটেন করি, তাহলে গোলকৃমিও বাড়বে না, যেমন তেমনি গোলকৃমি ঘটিত যে নিউমোনিয়া সেটাও হবে। পেট বড় হওয়া, এটা কোনো রোগ নয়, এটা কোনো উপসর্গও নয়। এটা হচ্ছে আমাদের চোখের ব্যাধি, আমাদের অন্তরের ব্যাধি, আমাদের আক্কেলের ব্যাধি। আমরা বাছুরকে ভালোভাবে খাবার দিতে চাই না, দুধ খেতে দিতে চাই না, দুধ কম করে দিয়ে অন্য কিছুতে অভ্যস্ত করতে চাই। মেইনলি যেটা করি, মায়ের খাবার বাছুর খাওয়ার কারণেই পেট বড় হয়। ইউটিউবে ভিডিওতে অনেক ভিডিও দেখবেন, যারা বলছে যে এই জিঙ্কের অভাবে পেট বড় হয়েছে, এটার অভাবে হয়েছে, এটা বড় বড় ডাক্তার, বড় বড় সায়েন্টিস্ট, এটা বড় বড় কথা বলতে পারে। কিন্তু পেট বড় হওয়ার মূল কারণ হচ্ছে আমরা মায়ের খাবার বাছুরকে খাইতে দিই, এইটা। আরেকটা হচ্ছে নিউট্রিশনের দিকে খেয়াল রাখি না। তার যে মাসেল গ্রোথ হবে, এই মাসেলের জন্য গ্রোথ হওয়ার যে খাবার, সে খাবার আমরা না দিয়ে আমরা তাকে অন্য খাবারে অভ্যস্ত করাতে গিয়ে আমাদের বাছুরের পেট বড় হয়ে যাচ্ছে, যেটা তার পেটের জন্য যে সময় সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা না খাওয়ানোর কারণেই আমাদের বাছুরের পেট বড় হয়ে যায়। এইসব বাছুরের সাধারণ রোগী অসাধারণ বা মারাত্মক বা লিথাল হয়ে ওঠে যখনই আমরা এদের নিয়ে না ভাবি, এবং এই না ভাবনার কারণ থেকে আমরা এদেরকে যে প্রিকশন নেওয়া দরকার, যে মেজারগুলো নেওয়া দরকার, সেগুলো যখন না নেই, তখনই আমরা বাছুরকে মৃত্যুর মুখে ঠেলে দিই। ধন্যবাদ। এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। এখন উন্মুক্ত সময় পাবেন প্রশ্ন করার। হ্যাঁ মাসুদ, বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আহ, স্যার, নাভি কাটার যে সুতাটা, এটা কেমন সুতা হলে আহ, আসসালাম। সুধা হলেই হলো, যে কোনো সুধা হলেই হলো, কোনো সমস্যা নেই। ওই লাল সাদা যে সুতা না, মানে সুতি সুতাটাই ব্যবহার করা ভালো। নায়লন সুতা দিলে আপনার সমস্যা হতে পারে, যেটা হচ্ছে কেটে যেতে পারে। সুতি সুতাটা ব্যবহার করবেন, এটাই ভালো। এক্ষেত্রে কি স্যার খুব টাইট করে বাঁধতে হবে? হ্যাঁ, একটু যতটুকু টাইট হয় আর কি। আপনার ওই বাঁধনটা আমি যে পিকচারটা দিয়েছি, মোটামুটি অ্যাজ ইট ইজ এরকম হলেই হবে। জি। আরেকটা এটা তো কোশ্চেন আমি হচ্ছে আঁকাইছি স্যার। তো, মানে একদম ওইভাবেই আর কি। স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে যে আম, দুধের মাধ্যমে যেহেতু কেঁচুকৃমি বাছুরের মধ্যে যেতে পারে, আমাদের এই দুধের মাধ্যমে আমাদের শরীরে বা মানুষের কোনো ক্ষতি করে কিনা এই কেঁচুকৃমি? না, নিউজকারিস ভাইটুলরা মানুষের কোনো ক্ষতি করবে না, এখানেও বাঁচতেই পারবে না। ও এসে এটা যদি আমরা ধরেন যে ওই কৃমিগুলা এরকম বড় বড় সুপের গামলা গামলা যদি খাই, কিচ্ছু হবে না। শোনা যাচ্ছে না, কি হলো আবার হঠাৎ? আহ, কেউ যদি কাঁচা দুধ খায় স্যার, এটা কি ক্ষতিকর? হ্যাঁ, কাঁচা দুধ যদি সে টলারেট করতে পারে, তাহলে সমস্যা কি? কিন্তু ক্ষতিকর তো অবশ্যই। আমরা তো কন্টামিনেটেড হতে পারে বিভিন্ন ভাবে, জীবাণুগুলো কন্টামিনেট। তবে কারো যদি এটা টলারেট করার ক্ষমতা থাকে, আমার এখানে আমার যে বড় খামারি একজন ভাই আছে, বেনজির আহমেদ সবু, তার খামারে যে লেবার আছে, ও এই সে ছোট্টবেলা থেকেই ও আগে দুধ দহন করবে, করেই আগে 1 লিটার ও খায় নেবে, তারপরে হচ্ছে অন্য কথা। ওর কাজের টাকা দেখ বা না দেখ, ও এটা আগে খাবে। তো
তো ও ওটা করতে পারে, ও এটা হজম করতে পারে। কাঁচা ডিম তো আমরা বলি যে খাওয়া যাবে না, সালমোনেলা ছড়াতে পারে, কিন্তু যারা বডি বিল্ডার তারা তো কাঁচা খাচ্ছে। তো আসলে যদি আপনি টলারেট করতে পারেন তো খাবেন, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আবির হাসান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাচ্ছিলাম এই যে টিটেনাস বা ধনুষ্টঙ্কার নিয়ে। এখন হুম। আমাদের তো অবশ্যই সতর্ক থাকতে হবে কোনো কাটা ছেঁড়া বা হচ্ছে নাভির ক্ষেত্রে। কিন্তু যদি কোনো কারণে আমার মনে হয় যে এটা হওয়ার সম্ভাবনা আছে বা নাভিতে কোনো ধরনের প্রবলেম দেখা দিচ্ছে মনে হয়, তখন আমি কি করব? না, নাভিতে প্রবলেম দেখা দিচ্ছে থেকে ওটা হবে না। টিটেনাস হচ্ছে পুরা শরীর শক্ত হবে, নাভিতে কিছুই হবে না। না স্যার, যদি নাভিতে হচ্ছে ওই যে নাভিটা যখন কাটতে হবে, আমি যদি এইভাবে কাটতে না পারি, যদি ভিতর থেকে একটু বের হয়ে চলে আসছে কোনো কারণে, এরকম যদি হয় অ্যাক্সিডেন্টাল কেস, তখন আমার যদি কনফিউশন থাকে যে ধনুষ্টঙ্কার হওয়ার সম্ভাবনা আছে, না, হ্যাঁ তখন। কনফিউশনে আপনার যদি হয়, আপনি তো এটা কোনোভাবেই জানতে পারতেছেন না যে আপনি তো আর টিটেনাসের টাইটা দেখতে পাচ্ছেন না। তো যেহেতু আহ, আগে থেকে আগাম কিছুই বোঝা যাবে না, টিটেনাস হলেই আপনি বুঝতে পারবেন যে টিটেনাস হলো, তখনই আপনি এটাকে মেজর নিতে পারবেন। টিটেনাস হলে প্রাথমিক পর্যায়ে থাকলে ট্রিটমেন্ট করা যায়। অবশ্যই ভেটেরিনারি যদি টক্সিন রিলিজ বেশি পরিমাণে না করতে পারে, ততক্ষণে যদি ভেটেরিনারির শরণাপন্ন হন, এটাকে তখনও সেভ করা সম্ভব। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এক্ষেত্রে কি স্যার প্রাইমারি লেভেলে বোঝা যাবে তার টিটেনাসের যে লক্ষণ টিটেনাস কোনো? টিটেনাসের লক্ষণ হচ্ছে শক্ত হবে। শক্ত হবে কোনটা, কোন একটা পা আগে শক্ত হবে, একদম স্ট্রেট। শক্ত বলতে কি, চাপ দিবেন শক্ত হচ্ছে, এটাতে তো আর বুঝতে পারবেন না। স্ট্রেট হয়ে যাবে, একে পা ব্যান্ড করতে পারবেন না, এই পা ভাঁজ করতে পারবে না। আস্তে আস্তে এক পা থেকে দুই পা, তারপরে চার পা, পুরো বডিটা একদম স্ট্রেট, পুতুলের মতো হয়ে যাবে, কাঠের পুতুলের মতো হবে, কাঠের পুতুল, উডি ডল বলা হয়। তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা ইয়ে হচ্ছে। ও দেখবেন যে খালি ম্যা ম্যা করতেছে, বাসু চিৎকার করতেছে, আবার তার কোনো একটা পার্ট শক্ত হয়ে যাচ্ছে বারবার। নেভাল, নাভিটা শক্ত হবে এটা নয়, টিটেনাসের ক্ষেত্রে নাভি শক্ত হবে এটা নয়, শক্ত হবে পা, লিম্ব সবার আগে শক্ত হবে। রিভিউ, মাসুদ আপনি রিভিউ দিবেন, আহ, ডাক্তার আপাকে রিভিউ দিবেন। সবাই দিবে ইনশাল্লাহ রিভিউ স্যার। দিব। আপনার যেটা মনে হয়, যেটা মনে হয়। আচ্ছা, আমার যতটুকু জ্ঞান আছে, এটা একটা কোয়েশ্চেন ছিল যে কাঁচা দুধ খেলে কি হয়। হুম। যদি বটুলিনাম টিটেনাস দিয়ে, মানে টিটেনাসের জীবাণু দিয়ে গরুটা আক্রান্ত থাকে, হ্যাঁ। তাহলে এটা মানুষে ট্রান্সমিটেড হয়। আরেকটা যেটা, গর্ভবতী নারীরা যদি কাঁচা দুধ খায় তাহলে লিস্টেরিয়া নামে একটা রোগ হয়, যার জন্য তার স্টিল বার্থ হতে পারে, তার গর্ভাবস্থায় শিশুটা মারা যায়। আরেকটা হলো ইমিউন সাপ্রেস, যাদের প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এরা যদি খায়, যেমন ক্যান্সার আক্রান্ত রোগী বা এইচআইভি পেশেন্ট বা এরকম কেউ, তাহলে তাদের জন্য আহ, এটা ক্ষতিকর, তারা সহজেই রোগ আক্রান্ত হয়ে যায়। দেন গুলেনবারি সিনড্রোম নামে একটা স্নায়ু রোগ আছে, যাতে মানুষের প্যারালাইসিস হয়, এবং এটা পা থেকে মাথার পর্যন্ত প্যারালাইসিস হতে হতে আসে। যখন রেসপিরেটরি প্যারালাইসিস হয় ওই সময় মানুষ মারা যায়। এই রোগটাও গরুর কাঁচা দুধ খেলে হতে পারে, এই জন্যই আসলে পাস্তুরাইজেশন করে অথবা দুধ ফুটিয়ে খাওয়া উচিত। আমার জ্ঞানটা আমি না, দিলাম ঠিক। ধন্যবাদ, ধন্যবাদ। তবে এখানে টিটেনাসের ক্ষেত্রে একটা ইয়ে হচ্ছে যে টিটেনাসের ক্ষেত্রে মানে আপনার আমাদের অ্যাডাল্ট গরুগুলো টিটেনাস হওয়ার কোনো চান্স নেই, রেকর্ড নেই। অ্যাডাল্ট আচ্ছা। গরু টিটেনাস হয় না। তো যেহেতু হয় না, সেক্ষেত্রে আমরা ওই দিক থেকে সেফ। আর হুম। এই আহ, এটা হচ্ছে ডাইজেশন আমাদের দেখা যেগুলো এখন, এটা হচ্ছে যে আমরা উনি যে পার্সপেক্টিভে প্রশ্নটা করছেন, এটা হচ্ছে কিছু লোক আমরা কিন্তু দেখি যারা রেগুলার র মিল্ক খায়। তা হুম। আমারও দেখা আছে, ওদের আমিও দেখছি। ইমিউনিটি ভালো, ওদের কিছু হ্যাঁ, হচ্ছে না। ওর ও মানে এমন ভাবে তৈরি
যে আমার তো মনে হয় যে ও লোহা খাইলেও বোধহয় লোহা হজম হয়ে যাবে, এমন না, একটা অবস্থা। আমাদের এখন অবস্থা এমন যে আমরা ভেজাল খেতে খেতে এখন যদি গরুর খাঁটি দুধ হঠাৎ করে এক গ্লাস খাওয়াই দেওয়া হ্যাঁ, হয় তাতেও তাহলে সমস্যা দেখবেন হয়ে যাবে। পেট খারাপ হয়ে গেছে। তো একদম ঠিক। তো যাই হোক, আমার মতে যে কোনো কিছুই যেহেতু অ্যানিমেল থাকতেছে হচ্ছে আনহাইজিনিক একটা কন্ডিশন, এখানে আমরা কোনো কিছু না ফুটিয়ে খাওয়াটাই উত্তম। অন্তপক্ষে আমার এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা তো খাবেই না, এটা তো স্বাভাবিক। কিন্তু ওই একটা প্রশ্ন যে আসলে ওরা যে খায় ওদের তো কিছু হয় না। আচ্ছা, কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমি গত ইয়াতে বলছিলাম যে রিভিউ এর কথা। আহ, যারা আমার এই প্রশিক্ষণে, আমি যদিও নাম্বার দেইনি, প্রশিক্ষণে যারা যতটুকু ডেভেলপ হয়েছেন, যদি মনে হয় যে কোনো কাজে লেগেছে অবশ্যই রিভিউটা দেবেন আশা করি। আবির হাসান প্রশ্ন করেন। স্যার আমি কি আগের চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে পারি, ওই বলেন যে বলেন কৃমিনাশক ব্যবস্থাপনা? বলেন। স্যার ওইখানে একটা অপশন ছিল যে কৃমিনাশক রেজিস্ট্যান্সি কেন হয়। হ্যাঁ তো সেখানে একটা বিষয় ছিল, আপনি ওখানে একটা পয়েন্ট ছিল এরকম যে খামারের সকল প্রাণীকে একসাথে ক্রিমিনাইজেশন করা। হ্যাঁ, এই ব্যাপারটা স্যার একটু যদি বলতেন আরেকবার প্লিজ। সকল প্রাণীকে একসঙ্গে দুটোই কিন্তু আমি বলছি এটা সাংঘর্ষিক প্রশ্ন। মানে আমি সমাধান যা দিয়েছি এবং সমাধান মানে কৃমিনাশক শিডিউল যা দিয়েছি, কৃমির মুক্তির উপায় যা বলেছি, এটার সাথে কিন্তু কৃমিনাশক রেজিস্ট্যান্সি টোটালি সাংঘর্ষিক আছে একটা পয়েন্টে, এই পয়েন্টটাতে। কিন্তু উপায় নেই। উপায় নেই, কি করব? আমাদেরকে যেটা সহজ পন্থা সেটাই আমাকে এখন মানতে হবে। কোয়ারেন্টাইনের যে বিষয়, আইসোলেশনের যে বিষয় ছিল করোনার সময়, করোনা যখন আমাদেরকে মহামারীতে আক্রান্ত করলো, কোয়ারেন্টাইনের যে বিষয়টা ছিল, কোয়ারেন্টাইনের যে সায়েন্স, এখানে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ ছিল না। যা ছিল ইনস্ট্যান্ট আমাদের যা করা লাগবে, একটা হোটেল ভাড়া করে সেখানে রেখে দেওয়া হলো, হাজি ক্যাম্পে নিয়ে গিয়ে রাখা হলো। এটা কিন্তু কোয়ারেন্টাইনের সংজ্ঞা ভিন্ন। কিন্তু ওই মুহূর্তে আমাদেরকে যতটুকু ফেভার দেয় সেটুকুই আমাদেরকে নিতে হবে। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী যেভাবে ম্যানেজ করা হচ্ছে, আমরা কিন্তু আসলেই ওইভাবে ম্যানেজ করার কথা নয়। কিন্তু যেটুকু পারি আমাদের সামর্থ্যের মধ্যে সেটাই আমাদেরকে করতে হবে। ঠিক এখানেও তাই। আপনাকে কৃমিনাশক একসঙ্গে করলে কৃমিনাশক রেজিস্ট্যান্সি হওয়ার মূল যে পয়েন্টটা সেটা হলো যে একটা গরুর পেটে কলিজা কৃমি নেই বা তার বডিতে কলিজা কৃমির অ্যাডাল্ট লার্ভার এগ কোনোটাই নেই। আবার 10টা গরু আছে, তার মধ্যে 9টা গরুরই পেটে লার্ভা আছে, থাকতে পারে। অথবা দেখা যাচ্ছে 4টাতে আছে 6টাতে নেই, হতেই পারে। জি। এই 4টাতে আপনি ওই 6টাতে কলিজা কৃমি ইনজেকশন দেওয়ার জন্যই শুরু করছেন, আপনি এক পাশ থেকে আরেক পাশে সবগুলোতে দিয়ে গেলেন। তাহলে যে 4টাতে নেই, এ তো এই ড্রাগটা টলারেট করা শুরু করবে। হুম। এই সেলগুলো তো আগেই এখানে ওই জিনিসটা নাই, কিন্তু সেলগুলো তো এই কেমিক্যালকে আগেই টলারেট করা শুরু করলো। এটা সেল নিজেই টলারেট করা শুরু করে, সেটা কৃমি তো পরে। সেল যখন টলারেট করা শুরু করে, পরবর্তীতে এই সেল থেকেই তো টিস্যু নেবে, মানে ইয়া নেবে, নিউট্রিশন নেবে কৃমি। এই কৃমিও তখন টলারেট শো করা শুরু করে। এগুলো অনেকটা জিনোম ট্রান্সফার, এটা অনেক একদম মলিকুলার লেভেলের কথাবার্তা। তো যাই হোক, এখানে যেখানে যেটা নেই সেটা যখন প্রয়োগ হয়, তখন সেল থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে শুরু করে এখানে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো জিনোমটা ট্রান্সফার করে নেয়। এই জিনোমটা পরবর্তীতে অর্গানিজম তো অর্গানিজম এই জিনোম ট্রান্সফার করে। এই জিনোম ট্রান্সফার করার কারণে পরবর্তীতে দেখা যায় যে আমি কৃমিনাশকের ঔষধ দেওয়া সত্ত্বেও ওই কৃমিটা ওইভাবে আর মারা যাচ্ছে না। যেটা ডোজ এখন আমরা বলতেছি একটা প্লাস 50 কেজি দৈহিক ওজনের জন্য, আজকে অ্যালবেন্ডাজল বললাম, দেখা যাচ্ছে গোল কৃমি সেই পরিমাণে নাই 3টা গরুতে, আমি অ্যালবেন্ডাজল ওখানে দিয়ে দিলাম, কিন্তু সে কিন্তু আগেই এটাকে টলারেট করা ক্ষমতা তৈরি হলো তার ভিতরে। পরবর্তীতে যখন ওই গোল কৃমিটা আসে তখন আর এটাকে, যদি আমি অ্যালবেন্ডাজল দেই, এটা আর তখন সেভাবে টলারেট করতে মানে এই কৃমিনাশকটা আর ওটার উপর ওইভাবে কাজ করতে পারে না।
জটিল একটা জিনিস, একটু আহ ভাবে বোঝা তাহলে কি environment- প্রত্যেকটা গরুর স্টুল টেস্ট করে তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে কৃমিনাশক হবে? দেওয়াটা উচিত, হ্যাঁ। এটাই সব থেকে বেটার, কারণ এটার সবার জন্য সমান, এটা লাইফ সাইকেল অ্যানিমেলের। আমি অ্যাডভান্স লেভেলের ট্রেনিং এ ওই লাইফ সাইকেল গুলোকে রাখবো। লাইফ সাইকেল গুলো যখন আমরা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আসলেই একটা খামারে 10টা গরুর মধ্যে 5টা কিভাবে ইনফেক্টেড হচ্ছে, আর 5টা কিভাবেই পেটের মধ্যে ওই কৃমিটা থাকছে না। আমরা অনেক টেস্ট করে দেখেছি যে 10টা, একটা খামারে 10টা স্টুল আসছে, তার মধ্যে 8টাতে পেয়েছি, 2টাতে পাইনি, পাওয়া যায়। হতে পারে যে এখানে স্যাম্পলিং এ ভুল ছিল, হতে পারে যে আনার সময় টেম্পারেচার মেইনটেইন সেভাবে হয়নি, কিন্তু 8টাতে ছিল, 2টাতে ছিল না, এটা তো সত্য। আপনি খামারে 10টা গরু আছে, 8টা গরু আছে, আপনি 2টা গরু নতুন কিনে নিয়ে আসছেন, ওই 2টা গরুতে কৃমিনাশক দেওয়াই ছিল, আপনি নিয়ে আসছেন, কিন্তু নিয়ে আসার পরে আপনি কৃমিনাশক দিচ্ছেন না। হয়তো আপনার খামারে যে গরুগুলো ছিল এই গরুগুলো অনুযায়ী আপনি কৃমিনাশক দেওয়া শুরু করলেন, কিন্তু আপনার খামারে হয়তো কৃমি ছিলই, ওই 2টা গরুতে কৃমি ছিল না। যখন আপনি শিডিউল অনুযায়ী দিলেন, তখন দেখা যাচ্ছে ওই 2টা গরু ওভারডোজ হয়ে গেল, তার জন্য, মানে তার জন্য আগেই ওই কৃমিনাশকটা পাওয়া হয়ে গেল। কিন্তু উপায়ও তো নাই, আসলে আমাদের কি করব? আচ্ছা, টোটালি। টেস্ট না করে দিলে কি এটা মেমোরি সেল তৈরি করে এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ Okay. হ্যাঁ, মেমোরি সেল যদি তৈরি হয়ে যায়, তো তাহলে তো আপনার পরবর্তীতে এটা পরবর্তীতে থাকবে। রেজিস্ট্যান্স ক্রিয়েট হ্যাঁ, করবে। এটা আপনি আহ, মানে চেক আচ্ছা, মানুষের মতোই একই ইমিউনিটি। এমআর যেরকম, জাস্ট লাইক একদম সেম। কারণ এনভায়রনমেন্টটা আরো বেশি কলুষিত, মানে কলুষিত হচ্ছে এনভায়রনমেন্টে, আরো খারাপ অবস্থা এনভায়রনমেন্টে। আমরা যে ডাম্পিং করছি কৃমিনাশকের, এটা নিয়ে তো বিশাল মানে আমি তো প্যারাসাইটোলজিস্ট, যার জন্য এটার আসলে যে এই যে আমরা ডাংটা, এই যে কাউ ডাংটা, এটা যে আমরা ডাম্পিং করছি, এটা তো সঠিকভাবে করছি না। এর মধ্যে হিউজ এগ চলে আসলো। এগটার এই কৃমিনাশক, মানে কৃমিগুলোকে ধ্বংস করার একটা মাধ্যম হচ্ছে ডেসিকেশন। আমরা ডেসিকেশন করছি না, আমরা এলোমেলো ভাবে আগে রাখতেছি একটা ট্রলির মধ্যে, এই ট্রলিতে রাখার পর তারপরে নিয়ে যা ফেলছি একটা উন্মুক্ত জায়গায়, হয়তো কোনো একটা জায়গায় কোনো মতো ভাবে রেখে দিচ্ছি। এটাও তো আসলে এই যে লাইফ সাইকেলটাকে তো আমরা ইনহেন্স করে দিচ্ছি। আমরা ওর যে কৃমি যে তার জীবনটাকে সম্পন্ন করবে, তার রাস্তাটা আগায় দিচ্ছি। আবার পাশাপাশি আমরা কৃমিনাশকও দিচ্ছি শিডিউল মেইনটেইন করে। তো বিপরীত কাজকর্ম আমরা কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছি, উপায়ও নেই। তবে এখন অনেক আমার মতো উদ্যোক্তা বলেন, অনেক ক্লিনিক হয়েছে প্রাইভেটাইজেশনের মাধ্যমে, তারা কিন্তু এগুলোতে আগায় আসছে। এটা সুখের খবর, এবং সামনে হয়তো এই দিনটা আসবে যে আমরা 6 মাসে একবার হলেও স্টুলগুলো টেস্ট করব। তাহলে আমরা প্রিভ্যালেন্সটা বুঝতে পারবো যে আমার খামারে আসলে কোন কোন আছে। আমি এই প্রিভ্যালেন্সটা যদি বুঝতে পারি, তাহলে সেই অনুযায়ী আমি শিডিউল তৈরি করবো। আমি এমনও হতে পারে যে বছরে একবার কৃমিনাশক দেওয়া লাগতেছে, আমার লাগবে না আমার প্রতি 3 মাস পর পর। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেমন পরীক্ষা করা যায়, এরকম কৃমিনাশক না, রেজিস্ট্যান্স কি টেস্ট আছে? অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, কৃমিনাশকের টেস্ট আসলে অ্যাভেলেবল না, মানুষের যেমন না, আমাদেরও না। অ্যান্টিবায়োটিক নিয়েই বেশি আমরা কনসার্ন, অ্যানথেলমেন্টিক নিয়ে কনসার্ন না। শুধু আমাদের মতো কিছু প্যারাসাইটোলজিস্ট এই নিয়ে কনসার্ন। আমি আর প্যারাসাইটোলজিস্ট বিধায় এই টার্মটা রাখছি আর কি। কারণ সারা বিশ্বে এটা নিয়ে কথা শুরু হয়েছে। সামনে এটা হয়তো আরো পিছনের, মানে এটা আমাদের দেশে হয়তো আরো পরে আসবে, অনেক পরে আসবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সচেতনতাটা আমার খামারিকে যদি এখনই না দিতে পারি, এই পরবর্তী 10 বছর পরে, ততদিনে তো একদম অন্যরকম অবস্থা হয়ে যাবে। আগেই তথ্যটা দিয়ে দেওয়া দরকার, এই জন্য আমি এটাকে ইনপুট দিয়েছি। স্যার, দুইটা কোশ্চেন ছিল। হুম। একটা হচ্ছে গত ক্লাস থেকে যে আজকে আমি একটা পাশের খামারে গেলাম, তো সেখানে 12-14 মাসের একটা, 14 মাস সম্ভবত, ফার্স্ট সেটাকে
বীজ দেওয়া হয়েছে, তো উনি ওটাকে সবসময় বেঁধে রাখেন। তো আমি বললাম এটাকে ছাড়েন না কেন? তিনি বললেন যে এটা এই অবস্থায় ছাড়লে তো লাফালাফি করলে সমস্যা হবে। এটা গত ক্লাসে রিলেটেড ছিল আমাদের, যে আসলে প্রেগন্যান্সির ফুল টার্মে কি আসলে লাফালাফিটা ঝুঁকিপূর্ণ নাকি নির্দিষ্ট কোনো না, আসলে সময় বেশি? যদি ও লাফায় বেশি তাহলে কন্ট্রোল করা, তাছাড়া কোনো সমস্যা নেই। কিছু অভ্যাসগত ব্যাপারও তো আছে, সবাই তো আর সমান না, মানুষের মতো এক্ষেত্রে যে আসলে স্যার ওদেরও ব্যাপার আছে। প্রবলেমটা আসলে মূলত কি হয় এখানে? যেমন লাস্টটা গত ক্লাসে আমরা শিখলাম যে আগের ক্লাসে যে একবার বীজ দেওয়ার পরে সেটা আর বের হয় না। তো হ্যাঁ, এক্ষেত্রে লাফালাফিটা আসলে কি সমস্যা করে? লাফালাফি হলো আপনার আর্লি এমব্রায়োনিক ডেথ, যেটা শুরুর দিকে হওয়ার চান্স খুব বেশি, যেটা হয়তো খামারিরা বুঝতেও পারে না অনেক সময়। এটা 2 মাসের আগেই, 2 মাসের আগেই এই ঘটনাটা ঘটে, যে এই সময়টাতে যদি কোনো প্রকার ট্রমা পায় ইউটেরাসে, কোনোভাবে যদি কোনো প্রকার অ্যাবনর্মাল কোনো চাপ যদি আসে, তাহলে এটা নষ্ট করা খুব সহজ হয়ে যায় আর কি। এটাই হচ্ছে বিষয়, আর তো কিছুই না। এবং আহ, আপনি যদি ছেড়ে দেওয়া থাকে, ছেড়ে দেওয়া অ্যানিমেলের কখনোই এটা হয় না, খুব কম হয়। কেন হয় না? কারণ তারা তো অভ্যস্তই ওটাতে, এরা ওইভাবে অতটা ইয়ে করবে না। কিন্তু আমরা হঠাৎ করেই যদি কোনো একটা অ্যানিমেলকে ছেড়ে দিতে চাই, তাহলে কিন্তু সে একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। তো আমরা যদি শুরু থেকে এটা মেনটেন করতে পারি, তাহলে এতটা চিন্তার কোনো কারণ নেই। জি স্যার, আর একটা কোশ্চেন হলো স্যার, আমরা তো আহ বাসস্থানের ক্ষেত্রে বালি ব্যবহার করব, তো সেক্ষেত্রে বালিতে কি আসলে ইউরিনটা কি আহ কেন মিল হচ্ছে না? কোনটা কম বেশি হচ্ছে? এগুলা কি সব একখানে করছে, এক মাপে করছে? এগুলা নিচের গুলা যেগুলো করতেছে, এগুলো কি এক মাপে? ওটা থাক, কিন্তু এটা এক এক মাপে করছে নাকি? তো ওটা দেখে করে না, দেখে করে নাই, দেখে করে নাই। হ্যাঁ, বলেন, পরের দ্বিতীয়টা কি? স্যার, বাসস্থানে যে বালি ব্যবহার করা হয়, তো হ্যাঁ, সেখানে ইউরিনটা, পেশাবটা অ্যাবজর্ব হওয়ার পরে কি আর সেটা থেকে গ্যাস নির্গত হওয়ার আশঙ্কা আছে? হ্যাঁ, কিছুটা হওয়ার আশঙ্কা আছে, কিছুটা, তবে একেবারেই ইয়া না। যেহেতু আপনার টোটাল গ্যাস যেটা থাকবে সেটা তো উদ্বায়ী পদার্থ, এটা তো উড়ে যাবে, এটা থাকবেই না। হ্যাঁ, কিন্তু আপনার যে মেইন লিকুইড যে পোর্শনটা, এটা যদি চলে যায়, তাহলে এটা প্রত্যেকটা খামারেই আপনি দেখবেন কিছু অ্যামোনিয়ার প্রবলেম থাকেই। হ্যাঁ, অ্যামোনিয়ার প্রবলেম আমরা যে টয়লেট ইউজ করি সেখানেও আছে, আমরা যে ওয়াশরুমে দেখবেন যে কমন টয়লেটগুলোতে এই প্রবলেম আছে, এইখানেও থাকবে, এটা আহামরি কোনো বিষয় না। থ্যাংক ইউ স্যার। এর থেকে বেনিফিটটা বেশি। অতএব ওই ওই ছোটখাটো একটু ঝাঁজ একটু নাকে লাগায়, এটা কোনো বিষয় না। আর আমরা যদি প্রতি 7 দিনে 2বার করে উল্টাই দিতে পারি, তাহলে তো আরো ভালো। ওই ওই মোবাইল থ্যাংক ইউ দেখার স্যার। জন্য কেমন করে দেখছা? ওকে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে এখানে শেষ করব। একটা প্রশ্ন ছিল হ্যাঁ, অধ্যায় 13 থেকে। হ্যাঁ, গর্ভবতী গাভীর যত্নে বলা ছিল যে গাভীর যে ফিটাসটা তার মুভমেন্ট খেয়াল রাখতে হবে। সেটা হ্যাঁ, হ্যাঁ। একটা নর্মাল কোনো কাউন্টডাউন আছে যে আমার না, 30 মিনিটে এতবার নড়তে হবে? 30 মিনিটে একবার, হ্যাঁ ওটাই, 30 মিনিট ধরে আপনি চোখ দিয়ে রাখবেন, 30 মিনিটে একবার সে নড়বে। আচ্ছা, মিনিমাম হলো 30 মিনিমাম মিনিটে। একবার, হ্যাঁ হ্যাঁ, 30 মিনিট, আর একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু 30 মিনিটে একবার সে নড়বে। না ওই ভালো না, ওই ভালো না, এই পচা, ওই ভালো না, ওই পচা। ওকে, আমরা দেখতে দেখতেই একেবারেই মোটামুটি 15টা অধ্যায় শেষ করলাম। আর হয়তো চারটা চারটা অধ্যায় থাকবে। তো আস্তে আস্তে আমরা কিন্তু ম্যাচিউরও হয়ে গেলাম। হ্যাঁ, আমরা কিন্তু একটা খামারের মোটামুটি ভাবে যারা এখান থেকে তথ্যগুলো আত্মস্থ করতে পারছেন, আমি আসলে বলতে চাই না যে মুখস্থ, আমি ওভাবে বলিও না। কথাগুলো কথাগুলো যদি আপনার হৃদয়ে বাজে, কথাগুলো যদি আপনার কানে বাজে, এটাই এনাফ আপনার জন্য।
আপনার আর কিছু দরকার নেই। আপনার যদি আমি যে কৃমিনাশক শিডিউলের কথা বললাম, আমি ভ্যাকসিনেশন শিডিউলের কথা বললাম, এটুকু যদি আপনার মাথায় থাকে যে হ্যাঁ আমাকে এটা মানতে হবে, ইটস এনাফ ফর ইউ। এটুকুই আমাদের বোধোদয় নাই। আজকে একটা জরুরি বিষয় নিয়ে আজকে ভিডিও করলাম, যদিও ভিডিও অনেকদিন থেকে করছি না। অ্যানথ্রাক্স নিয়ে ভিডিও করলাম। অ্যানথ্রাক্স জুনোটিক ডিজিজ, মানুষের বিষয়, খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে, অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসছে, বাট আমার ডিপার্টমেন্ট এখনো চুপচাপ। এটা সব জায়গাতেই। তো এই হচ্ছে পরিস্থিতি। তো যা হোক, আমরা অন্ততপক্ষে যারা প্রশিক্ষণ নিচ্ছি, আমরা যারা এই সেশনে অংশগ্রহণ করেছি, তারা যেন এই বিষয়ে সচেতন থাকি, এটুকু আমার অনুরোধ থাকলো। আপনাদের যাদের অ্যানিমেল আছে, আপনারা দ্রুত অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগের টিকাটা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেন। আপনার বাড়ির আশেপাশে আপনার যদি অ্যানথ্রাক্স কেউ না দিয়ে থাকে, তাহলে আপনি তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন। টিকাটা এত সস্তা, এত কম দাম, ১০০টা গরুকে দেওয়া যায় মাত্র ৮০ টাকা। বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত নাই। অথচ এই টিকাটা এত গুরুত্বপূর্ণ একটা টিকা, যেটা আমরা অবহেলা করি, দেই না। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকলো, এই টিকাটা আপনারা ম্যানেজ করে আপনাদের খামারের আশেপাশে নিশ্চিত করার চেষ্টা করবেন। পরবর্তী সেশনের আমন্ত্রণ জানিয়ে আজকে সেশন এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার।